কবুল বেলার ঠিক আগ মুহূর্তে পাত্র বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো আর বেশ স্বাভাবিক কণ্ঠে অস্বাভাবিক কথা উচ্চারণ করে বলল, এ বিয়েটা আমি করব না। ব্যাস, পাত্রের বলা 4টি বাক্য পুরো বিয়ে বাড়ির জাঁকজমকপূর্ণ আনন্দটাকে নীরব করে দিতে সক্ষম হলো। মানুষ অদ্ভুত, বা ভুল কিছু শুনে ফেলেছে এমন মুখ করে রইল। বাড়ির সব মানুষই পাত্রের দিকে অবাক দৃষ্টিতে চাইল, এমনকি পাত্রীও। লাল বেনারসি পরা, চোখে এক আকাশ ঝলমলে স্বপ্ন নিয়ে বসে থাকা তরুণীর স্বপ্নগুলো যেন হঠাৎ করেই নিকোষ কালো আধারে পরিণত হলো। পাত্রীর বাবা আজাদ শেখ ছুটে আসলেন, ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, আমাদের পরিচালনায় কি ভুল হয়েছে বলো, আমরা শুধরে নিব, তবুও এসব কথা বলো না। পাত্র ততক্ষণে মাথার পাগড়ি খুলে ফেলেছে। এবার পাত্র আজাদ শেখের দিকে 2 কদম এগিয়ে গিয়ে বলল, ও আপনার মেয়ে হয়েছে, সেটাই ওর জীবনের বড় ভুল, আর এই ভুলের মাসুল দিবে ও চিরকাল। আজাদ শেখ অবাক কণ্ঠে বললেন, আমার মেয়ে হয়েছে সেটা ওর ভুল মানে? তুমি কি বলছো মসৃণ? হুট করে এমন সব কথা মোটেও যুক্তিযুক্ত না। আচ্ছা, আমরা সব কথা পরে আলোচনা করব নিরিবিলিতে, আগে বিয়েটা হোক। মসৃণ নামের ছেলেটা মাথা দুপাশে দুলিয়ে বলল, এ বিয়েটা আর হবে না। সেটা শুনেননি? হবে হবে করেও না হওয়ার শ্বশুর মশাই। এখন বিয়ের আসরে বসা আপনার এই বিয়ে ভেঙে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে সেটাও আমি দেখি। আপনিও বোঝেন একটা বাবার মেয়েকে বিয়ের আসরে বিয়ে না করে ফেলে যাওয়াটা কোন ধরনের কাজ। আজাদ শেখ থমকে গেলেন, সাথে চমকেও গেলেন। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কে? মসৃণ বাঁকা হাসল, মুখে সেই হাসি বজায় রেখেই পড়ল, একদিন যে মানুষটাকে আপনি বিয়ের আসরে বসিয়ে চলে এসেছিলেন, আমি তারই বোনের ছেলে, আমার খালামণি রেহেনা। নামটা মনে আছে তো? আজাদ শেখ 2 কদম পিছিয়ে গেলেন। বুকের মাঝে ভীষণ চাপ অনুভব হলো যেন। তার ভাই বোনেরা এগিয়ে আসলো, আজাদ শেখকে ধরে বসালো চেয়ারে। আজাদ শেখের অতীত মনে পড়ল। এমনই এক রাতে বিয়ে বাড়িতে আলোকসজ্জায় ভরপুর, চারিপাশে হইচই, লাল বেনারসি পরে একটা 16 কিংবা 17 বছর তরুণী হাজারখানিক স্বপ্ন চোখে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। সে ছিল সেই তরুণীর স্বপ্ন পূরণের সাথী, কিন্তু শেষ অবধি বিয়েটা হয়নি। বিয়ের আসরে এক স্বপ্ন ভাঙা তরুণীকে ফেলে সে চলে এসেছিল নিজের বাবা চাচার হাত ধরে। কখনো তার ফেলে আসা নিস্তব্ধ তরুণীর খোঁজ নেয়নি। স্বপ্ন ভাঙা তরুণীর শেষ পরিহাস কখনো ফিরে দেখার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আজ সেই 25-30 বছর আগের অতীত তার সামনে নিষ্ঠুর বর্তমান হয়ে দাঁড়ালো। আজাদ শেখ উঠে দাঁড়ালো, মেয়ের হবু জামাইয়ের সামনে 2 হাত জোর করে বলল, বাবা, সে তো অনেক বছর আগের কাহিনী। তখন পরিস্থিতি প্রেক্ষাপট ছিল ভিন্ন, আর আজ আরেক রকম। সেই ঘটনার উপর ভিত্তি করে তো তুমি এসব বলতে পারো না। আমার মেয়ের এত বড় ক্ষতিটা করো না, তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য রইল কি? এবার পরের বেশে থাকা ছেলেটা একবার কোণের দিকে তাকালো, বেশ কতক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত স্বরে বলল, সুখবতী, আমায় ক্ষমা করে দিও। আমি এতিম না, আমার বাবা মা ভাই বোন সবাই আছে, আর আছে আমার পরিবারের সবচেয়ে দুঃখী সদস্য ছোট মা, যাকে তোমার বাবা অনেক বছর আগে বিয়ের স্বপ্ন দেখিয়ে রঙিন বসন্তে এনে দিয়েছিল। কিন্তু কেবলমাত্র আমার নানা যৌতুক দিতে পারেনি বলে সেই স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিয়ে চলে এসেছিল। যখন আমার ছোট মায়ের এমন ধ্বংসাত্মক অতীতের কথা শুনলাম, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমার বাবার এই ভুলের মাসুল দেবে তুমি। বিয়ের কোণে সুখ কোনো রূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কেবল ফ্যাল ফ্যাল করে নিচের দিকে তাকিয়ে আছে। এবার আজাদ শেখ হাঁটু মুড়ে বসে পড়ল মসৃণের সামনে, 2 চোখের অশ্রু ছড়িয়ে অপরাধী কণ্ঠে বলল, এ সবই তো তোমার জন্মের আগের কথা। তুমি বা সুখ কেউই তখন ছিলে না, আর এতে তো সুখের কোনো দোষ নেই। তাহলে শাস্তি ওকে কেন দিবে? ওকে শাস্তি দিলেই তো আপনি যন্ত্রণা পাবেন। সেই নিকৃষ্ট কাজের অনুশোচনা তো এ অবধি করেননি। আজ সময় হয়েছে অনুশোচনা করার। যে মেয়েকে বেঁচে থেকেও মৃত বানিয়ে দিয়েছেন, যার বাবা মেয়ের অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছিল,
তাদের সবার হয়ে আজ আমি প্রতিশোধ পূরণ করলাম। সামান্য টাকার কাছে হেরে গিয়েছিল এক গরিব বাবা, স্বপ্ন দেখা এক তরুণী। আজ আপনার তো যথেষ্ট সামর্থ্য আছে, দেখি কি করতে পারেন। বর আর দাঁড়ালো না বিয়ে বাড়িতে, ধপধপ পায়ে দ্রুতই বিয়ে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল। সুখবতী কেবল গেটের পানে চেয়ে রইল। একটা মানুষ এত নিখুঁত অভিনয় করতে পারে, মসৃণকে না দেখলে জানতেই পারত না। বিয়ের আগে সে সুখের পিছনে কত দিন ঘুরল, তার দিন দুনিয়ায় কেউ নেই বলে দয়া মায়া কুড়ালো। অবশেষে সেই সুদর্শন মানবের জন্য যখন সুখের মন গড়ল, তখনই এই ধাক্কাটা পেতে হলো। বিয়ের আসরে যখন চাপা গুঞ্জনে ভরে গেল, তখন কেউ ঠাস করে চর বসালো সুখের গালে। সুখ চমকে উঠল, সাথে সাথে চমকে উঠল উপস্থিত প্রত্যেকটা মানুষ। যে মেয়েটার সদ্য বিয়ে ভাঙল, তাকে কোন মানুষ এভাবে চর দিতে পারে? সবাই উৎসুক দৃষ্টিতে চর দেওয়া ব্যক্তিটির দিকে তাকালো। মানুষটা আর কেউ না, সুখের সৎমা সানজিদা বেগম। সানজিদা বেগম সুখের হাতটা ধরে টেনে দাঁড় করালো। দুই গালে আরও 2-4টে চর বসিয়ে হিংস্র কণ্ঠে বলল, অপয়া অলক্ষী মেয়ে, জানতাম তোর কপালে ভালো কিছু নেই। মানিজ্জত সব গেল, এখন এখানে বসে আছিস কোন মুখে? লজ্জা শরম নেই বুঝি তোর? যা গলায় দড়ি দিয়ে মর। সুখ তার টানা টানা ডাগর আখি যুগল বাবার পানে নিবদ্ধ করে। সেই আখিতে যেন হাজার বিষণ্ণতা আর অসহায়ত্ব। আজাদ শেখ মেয়ের দৃষ্টির মানে বুঝতে পারেন, ছুটে আসে মেয়ের কাছে, বুকে জড়িয়ে নেন মেয়েকে। দুনিয়ার সবচেয়ে অসহায় বাবা যেন তিনি। ছোট্ট মানুষের মতো কেঁদে ওঠে বাবা, আর আহাজারি করে বলে, আজ সব আমার জন্য হলো মা, আমায় তুই ক্ষমা করিস। তোর বাবা দুনিয়ার সবচেয়ে অসহায় আর অপরাধী বাবা, যার নিজের ভুলের জন্য সন্তানের জীবনটা শেষ। এই পাপের কোনো ক্ষমা হয় না। সেদিন আমি সেই তরুণী আর তার বাবার দুঃখ অনুভব করতে পারিনি, তাই আজ উপরওয়ালা আমাকে তা অনুভব করিয়ে দিল। এই পোড়া মুখ, এই লজ্জা আমি ঢাকবো কেমন করে মা? এই মানুষরে যে ধিক্কার পাওয়া ছাড়া উপায় নেই। সুখের চোখ যেন পানি শূন্যতায় আক্রান্ত। এত বড় ধাক্কাটা তাকে বোধহয় পাথর বানিয়ে দিল। সুখের পুপু সুখের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, তুই চিন্তা করিস না সুখ পাখি আমার, এর বিরুদ্ধে কিছু একটা করব। ওর বিরুদ্ধে আমরা মামলা করব। একটা মেয়েকে বিয়ের আসরে বসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে মাঝপথে ছেড়ে যাওয়ার অন্যায়, এর বিরুদ্ধে আমরা আইনি স্টেপ নেব। আমাদেরকে মিথ্যে বলে ভুলিয়েছে সেই ছেলে। বাবা মা পরিবারে থাকা সত্ত্বেও নিজেকে এতিম দাবি করেছিল। সব কিছুর বিরুদ্ধে মামলা করব। এতক্ষণ বাকশূন্য হয়ে থাকা সুখের মুখে বুলি ফুটল। বুলিগুলো এত ধারালো ছিল যে ক্ষত বিক্ষত করে দিল উপস্থিত সকলের অন্তর। ভীষণ করুণ স্বরে সুখ বলল, পুলিশকে ঠিক কী বলবে ফুপি? একটা ছেলে তোমাদের কাছে এসে নিজেকে এতিম দাবি করে কতগুলো মিষ্টি কথা বলতেই তোমরা কিছু যাচাই বাছাই না করেই নিজের মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলে। আর ছেলেটা কেন তোমাদের মেয়েকে বিয়ে করেনি? কারণ মেয়ের বাবাও কত বছর আগে তার খালামণিকে বিয়ের আসরে রেখে যৌতুক না দিতে পারায় বিয়ে ভেঙে চলে এসেছিল। তাহলে ফুপি, দোষের পাল্লা কাঠটা বেশি ভারী, একটু বলবে? নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সুখের সৎমা বেধড়ক মারধর শুরু করলো সুখের উপর। সবাই যখন মারধর ঠেকাতে ব্যস্ত, তখন সুখের ছোট সৎ বোন ছুটে এসে চিৎকার করে বলল, আম্মু, আপাই তাড়াতাড়ি আসো, আব্বা যেন কেমন করছে। সবাই ভ্রু কুঁচকে ফেলল। আজাদ শেখ তো মাত্রই এখানে ছিল। চারপাশে তাকিয়ে দেখে আজাদ শেখ কোথাও নেই। সবার প্রথম সুখী ছুটে লাগায় বাবার ঘরে। সুখের পেছন পেছন ছুটল সবাই। আজাদ শেখের মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে, আর নিথর দেহটা পড়ে আছে মাটিতে। হাতে একটা ছোট্ট কাগজ, সেখানে লেখা, সাত করে মেয়ের নাম রেখেছিলাম সুখ, কিন্তু মেয়ে জন্মের পর 5 মাসের ছোট্ট মেয়েটাকে ফেলে তার মা পালিয়ে গেল। সুখের জীবনকে সুখে ভরপুর করার জন্য আনলাম সৎ মা, যার কৃপায় সুখের জীবন সুখহীনতায় ভরে উঠল।
আজ আবারও আমার পাপের ফলের জন্য মেয়ের জীবনে কলঙ্ক লেগে গেল। মেয়ের জীবনটা হয়ে গেল সুখের অসুখ। সুখ বাবার দেহের পানে তাকালো। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসা মানুষটাও আজ বিদায় নিল। বটগাছের ছায়াবিহীন সুখ টিকবে তো? না, সুখহীনতার গল্পে ভরে উঠবে সুখবতীর নির্মম জীবন। কাহিনীর নাম সুখের অসুখ, লিখেছেন মম সাহা। প্রথম অংশ। কাহিনীটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরবো পরবর্তী অংশ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।